আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু দিক নির্দেশনামূলক আলোচনা নিয়ে, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মেধা তালিকা কবে প্রকাশ করতে পারে, বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের বিষয়ভিত্তিক সাবজেক্ট কবে প্রকাশ করবে, সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা সকলে অবগত আছেন, আজ 16ই জুন 2025 হয়েছে। দীর্ঘদিনের আপনাদের স্বপ্ন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা 1,822টি, যেখানে স্কুল এবং কলেজে রয়েছে 46,211টি এবং মাদ্রাসা, যেটা ইবতিদায়ী এবং সহকারী মৌলবী বা প্রভাষক, এই মাদ্রাসায় রয়েছে 53,501টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে রয়েছে 1110টি সিট খালি রয়েছে। আপনারা সকলে অবগত আছেন। আর এই আবেদন শুরু হবে 22শে জুন বেলা 12টা থেকে আবেদন শুরু হবে। আর এই আবেদন চলতে থাকবে 10শে জুলাই রাত 12টা পর্যন্ত। আর আপনাদের মেধা তালিকা বা জাতীয় মেধা তালিকা সেটা প্রকাশ করা হবে আশা করি ইনশাল্লাহ 19শে জুন, আগামী বৃহস্পতিবারের মধ্যেই আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। আর আপনাদের বিষয়ভিত্তিক যে শূন্যপদের তালিকা সেটা প্রকাশ করা হবে 22শে জুন দুপুর 12টার মধ্যে, দুপুর 12টার দিকে। আপনাদের বিষয়ভিত্তিক মেধা তালিকা বা বিষয়ভিত্তিক যে সাবজেক্টের যে শূন্যপদ সেটা প্রকাশ করা হবে 22শে জুন দুপুর 12টার দিকে। আর ওই শূন্যপদ প্রকাশ করার পরেই আপনারা এনটিআরসির ওয়েবসাইটে আপনাদের প্রত্যেকের নিজ নিজ সাবজেক্টের কতটি শূন্যপদ রয়েছে, তাদের বিষয়ভিত্তিক শূন্যপদ 22শে জুন দুপুর 12টার সময় জানতে পারবেন এবং তারপর থেকেই আপনাদের আবেদন শুরু হবে। আর জাতীয় মেধা তালিকা বা সনদ আশা করি 19শে জুন, আগামী বৃহস্পতির মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তখন আপনাদের প্রত্যেকের জাতীয় মেধা তালিকা বা আপনাদের নিজের পজিশন কত, মার্ক কত তা জানতে পারবেন। আর সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রতিষ্ঠান চয়েস করতে পারবেন। কারণ যদি আপনাদের মার্ক বা পজিশন ভালো থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠান সেভাবে চয়েস করবেন। তাদের জন্য পজিটিভ পয়েন্ট হলো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা, আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মহিলা কোটা নেই, যার কারণে প্রায় 20-25 হাজার সিট বৃদ্ধি পেয়েছে। কারণ অন্য বছর ফিমেল কোটা থাকার কারণে অনেক ভালো মেরিট পজিশন থাকার পরেও দেখা যায় পুরুষ টিচারদের ভালো পজিশনে বা ভালো প্রতিষ্ঠানে চাকরি হয়। প্রায় 20-25 হাজার সিট আপনাদের বৃদ্ধি পেয়েছে, যেখানে আপনারা পুরুষ টিচাররা আবেদন করতে পারবেন। এটা আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আরেকটি বিষয় হলো আবেদনের সময় 4 জুন যে আপনাদের রেজাল্ট প্রকাশ হয়েছে, এই 4 জুন হলো বয়স হিসাবে গণ্য করা হয়েছে। 4 জুন 35 বা 35 প্লাস হয়ে গেছে, তারা আপনারা আবেদন করতে পারবেন না। তাদের মধ্যে 35 প্লাস যারা আছে তাদের আবেদন করতে পারবেন না। 35-এর নিচে যারা 4 জুন যাদের বয়স 35 প্লাস 35-এর নিচে তারা শুধু আবেদন করতে পারবেন এবং 35 প্লাস যারা তারা আবেদন করতে পারবেন না। যাদের বিশেষ করে মার্ক কম থাকবে অবশ্যই তারা ইয়েস এবং নো অপশন রয়েছে, আপনারা ইয়েস অপশনটি অবশ্যই চালু করে দিবেন। কারণ যদি আপনার 40টি চয়েসের মধ্যে কোনো মেরিট পজিশন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান না পান, তাহলে যদি আপনি ইয়েস অপশনটি চালু করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোথাও যদি কোনো সিট খালি থাকে তাহলে আপনাদের মেরিট পজিশন অনুযায়ী আপনাকে একটি সিট দেওয়া হবে। তাই আপনারা যাদের পজিশন ভালো এবং মন্দ সকলেই কী করবেন, অবশ্যই ইয়েস অপশনটা চালু করে রাখবেন। কারণ ইয়েস অপশনটা চালু হলে আপনার একটি
জব হওয়ার নিশ্চয়তা থাকে। আর আপনারা অবগত আছেন যে আগামী অক্টোবর থেকে বদলি চালু হচ্ছে, তাই বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার সিট পান বা জব হয়, তাহলে এক সময় আপনার সুবিধা মতো আপনার এলাকায় বা নিজের পছন্দের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে এখানে 3টি অপশন আসবে। একটি হলো স্কুল, কলেজ, মাদ্রাসা আর কারিগরি। আপনারা আপনাদের সনদ অনুযায়ী যারা স্কুল কলেজে আবেদনের যোগ্য, আপনারা স্কুল কলেজ চয়েস দিবেন। আর যারা মাদ্রাসা আবেদনের যোগ্য, আপনারা মাদ্রাসা টিক দিবেন। আর যারা কারিগরি আবেদনের যোগ্য, আপনারা কারিগরি প্রতিষ্ঠান চয়েস দিবেন বা টিক দিবেন। আর যদি কেউ স্কুল, কলেজ এবং মাদ্রাসা উভয় আবেদন করার জন্য যোগ্য থাকেন, তাহলে আপনারা উভয় টিক দিবেন। এটা অবশ্যই সাবধানতাবশত আবেদন করবেন। তাদের মধ্যে অনেকেই আছে যারা স্কুল এবং কলেজ উভয় সনদ পেয়েছেন বা স্কুল এবং কলেজ উভয় ক্ষেত্রে টিকেছেন। আপনাদের আবেদনের ক্ষেত্রে কী রকম নিয়ম হবে, সেক্ষেত্রে কলেজ উভয় ক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিন্তু তাহলে আর স্কুলে সুপারিশ করা হবে না। আর যদি কলেজে জব না হয়, তাহলে অবশ্যই স্কুলে সুপারিশ করবে। আর প্রতিটি আবেদনের ফর্মের জন্য 1000 টাকা ফি নির্ধারিত। আপনি 40টা চয়েস দেন আর 5টা চয়েস দেন, আর ইয়েস দেন আর নো দেন, যাই দেন, কলেজের আবেদনের জন্য 1000 ফি এবং সহকারী শিক্ষকের জন্য 1000 ফি। এই ক্ষেত্রে আপনারা যদি মেধা তালিকা প্রথম দিকেও থাকে, তারপরে আপনারা চয়েসের ক্ষেত্রে অবশ্যই 40টি এবং ইয়েস এবং নো অপশনটা দিয়ে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি এই 5টি প্রতিষ্ঠানের বাহিরে আপনি চাকরি করবেন না জব হলেও, সেই ক্ষেত্রে আপনি যে কয়টা চয়েস দিতে ইচ্ছুক ওই কয়টি চয়েস দিবেন। এর বাহিরে ইয়েস এবং নো, ইয়েস দেওয়ার প্রয়োজন নেই, আপনি নো অপশন চালু করবেন। বিশেষ করে যারা অন্য কোনো জব করেন, যার কারণে আপনি নির্ধারিত কয়েকটি প্রতিষ্ঠান আপনার চুজ, যে এই কয়টা প্রতিষ্ঠানে জব হলে আপনি করবেন, সেই ক্ষেত্রে শুধু আপনি ওই কয়টা প্রতিষ্ঠানে দিতে পারেন। কিন্তু আপনি চাইলে 40টিও দিয়ে রাখতে পারেন। কারণ যদি আপনি চান যে আপনার পছন্দ মতো আপনার প্রতিষ্ঠান পড়েনি, আপনি জবে জয়েন করবেন না, তাহলেও কোনো সমস্যা নেই। কারণ যদি কোনো কারণবশত আপনার পছন্দ হয়নি এমন কোনো প্রতিষ্ঠানে আপনাকে সুপারিশ করা হয়, কিন্তু আপনি অন্য কোনো একটা জব করেন, সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি জয়েন করবেন না, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আরশি মাহবুবা লিখছেন, আরবি প্রবাসকে কতজন বাদ পড়বে? যেহেতু আরবি প্রবাসকে প্রায় 1700 সিট রয়েছে আর টিকেছে 2122 জনের মতো, আশা করি ইনশাল্লাহ সবারই জব হয়ে যাবে। কারণ অনেকেই আছে যারা বর্তমান জব করেন, সমপদে জব করেন, মনে করেন আরবি প্রবাসকে কেউ জব করে আবার তার মেধা তালিকা এগিয়ে আনার জন্য আবার পরীক্ষা দিয়েছে। এই ক্ষেত্রে অনেকেই বাদ পড়বে, আবার অনেকেই 35+ হওয়ার কারণে বাদ পড়বে। তাই আশা করি যারা আরবি প্রবাসকে টিকেছেন সবারই জব হবে ইনশাল্লাহ। আবেদন কপিতে আপনারা যে ছবিটা ইউজ করেছেন, নিবন্ধন আবেদনের সময় যে ছবি ব্যবহার করেছেন, আপনার গণবিজ্ঞপ্তিতেও সেই ছবি ব্যবহার করতে বলেছে এনটিআরসি। তাই আপনারা আবেদনের সময় যে ছবি ব্যবহার করেছেন, গণবিজ্ঞপ্তিতে সেই ছবি ব্যবহার করবেন। চাইলে এনটিএসসির ওয়েবসাইট থেকে আপনাদের ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন চাইলে। তাই আপনারা আবেদনের সময় যে ছবি ব্যবহার করেছেন, ওই ছবিটাই আবেদনের সময় ব্যবহার করবেন। আর এই ক্ষেত্রে যদি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, গণবিজ্ঞপ্তির সময় ওই মোবাইল নাম্বার দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার পরিবর্তন করে দিতে পারবেন। অনেকেই আবেদনের সময় তার বাবার বা অন্য ভাইয়ের মোবাইল নাম্বার ব্যবহার করেছেন, কিন্তু বর্তমান চাচ্ছেন যে নিজের মোবাইল নাম্বার ব্যবহার করবেন। তাহলে অবশ্যই গণবিজ্ঞপ্তির সময় আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করে নিজের মোবাইল নাম্বার দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। দুলান চাপা বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 15 তারিখে আবেদন কপি সংশোধনের আবেদন নেই কেন? কারণ আবেদন কপির সংশোধন নেয়নি এই কারণে যে আপনি আবেদনের যে ভুল হয়েছে সেটা সনদ দেওয়ার পরে আপনাদের সংশোধন নিবে। কারণ আবেদনের সংশোধন ভুল ওইগুলোই নেয়, কারণ আপনার একটি সনদের মধ্যে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মসাল, বিশেষ করে এই 4টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যদি কারো এই 4টি জিনিস ভুল হয়, কারণ আপনার সনদের মধ্যে এই 4টি প্লাস নিজের ঠিকানা উল্লেখ থাকে, আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মসাল, বিশেষ করে এই 4টি জিনিস মেজর জিনিস আপনার সনদের মধ্যে। এই 4টি জিনিস যদি ভুল হয় অবশ্যই সংশোধন করতে হবে। আর পরবর্তীতে আছে আপনার ঠিকানা,
ওই ঠিকানার ক্ষেত্রে যদি কোনো একটি স্পেলিং ভুল হয় সেক্ষেত্রে সংশোধনের প্রয়োজন পড়ে না। এই কারণে আপনার সনদ দেওয়ার পরে আবেদনের সংশোধনের জন্য আবেদন নিবে, কারণ আপনার সনদের মধ্যে কোন কোন জিনিস ভুল আসছে ওই ভুল দেখে তারপরে আপনারা আবেদন করবেন সংশোধনের জন্য। কিন্তু এই ক্ষেত্রে আপনারা নিবন্ধনের জন্য প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। সুপারিশ পাওয়ার জন্য আপনাদেরকে প্রাথমিক সুপারিশও করা হবে, এতে কোনো সমস্যা নেই। আপনার সনদের মধ্যে কোনো প্রকার ভুল থাকলে যে আপনাদের সুপারিশ করা হবে না বা সুপারিশে কোনো সমস্যা হবে এরকম কোনো না, আপনারা সুপারিশ পাবেন। পরবর্তীতে সংশোধিত যে সনদ থাকবে ওইটা পরবর্তীতে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে। তাই আপনারা সনদ প্রদান করার পরেই আপনাদের কি কি ভুল হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে আবেদন নিবে। যদি কেউ মনে করেন যে অনার্সের সেশন ছিল 16-17 বলে 18-19 লিখেছেন, সেই জন্য কখনো সংশোধন করতে হবে না, কারণ আপনার সনদের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ থাকে শুধু ওই বিষয়গুলোই আপনার সংশোধন করতে হয়। আর এই ক্ষেত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নাম আর হলো জন্মসাল, বিশেষ করে এই 4টি জিনিস যদি কোনো ভুল হয়, একটি ডটও যদি ভুল হয় তাও আপনাকে সনদ সংশোধন করতে হবে। আর বাকিগুলো ভুল হলে সংশোধনের প্রয়োজন নেই। এমডি এমদাদ বলেছেন, স্যার অনার্স দিয়ে ইসলাম শিক্ষা প্রভাষক কলেজে আবেদন করা মাস্টার্স না থাকলে কি বাদ দিয়ে দেয়? না, আপনি ইসলামিক স্টাডিজ প্রভাষকের জন্য অনার্স শর্ত, হ্যাঁ আরবি প্রভাষকের জন্য মাস্টার্স শর্ত, কিন্তু প্রভাষক ইসলামিক স্টাডিজের জন্য শুধু অনার্স শর্ত, সেখানে মাস্টার্স প্রয়োজন নেই। আপনি শুধু অনার্স থাকে তাহলেই আপনি ইসলামিক স্টাডিজ প্রভাষকের জন্য আবেদন করতে পারবেন। শফিকুল আবরার বলেছেন, ইন্ডেক্সকারী উচ্চ পদে আবেদন করা যাবে, প্রশ্ন হচ্ছে এতে ইন্ডেক্স কখন ডিলিট করতে হবে? হ্যাঁ, যদি কেউ আপনারা স্কুলে জব করে থাকেন বা সহকারী শিক্ষক বা সহকারী মৌলভী পদে জব করে থাকেন, যদি আপনারা প্রভাষক পদে জব নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সমপদে আবেদন করা যাবে না। আপনি সহকারী শিক্ষক পদে আছেন, ঠিক ওই সনদ দিয়েই সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনি সহকারী শিক্ষক পদে জব করে থাকেন তাহলে বর্তমানে আপনি প্রভাষক পদে জব নিতে পারবেন। সেই ক্ষেত্রে ইন্ডেক্স ডিলিট কখন করতে হবে সেই সম্পর্কে জানতে চেয়েছেন। আপনি প্রাথমিক সুপারিশ পাওয়ার জন্য আপনাকে ইন্ডেক্স ডিলিট করতে হবে না। আপনি যখন চূড়ান্ত সুপারিশ পাবেন এবং প্রভাষকের জন্য ইন্ডেক্স করতে যাবেন তখন অবশ্যই ইন্ডেক্স ডিলিট থাকতে হবে, কারণ সহকারী শিক্ষক পদে ইন্ডেক্স থাকা অবস্থায় প্রভাষক পদে আপনি ইন্ডেক্স ডিলিট করতে পারবেন না। তাই আপনারা প্রাথমিক সুপারিশ পাওয়ার আগ পর্যন্ত ইন্ডেক্স ডিলিট করার প্রয়োজন নেই। যখন আপনি প্রাথমিক সুপারিশ পাবেন আপনার জবটা কনফার্ম হবে যে আপনি বর্তমানে একটি স্কুলে জব করতেছেন। যখন আপনি কলেজের জন্য প্রাথমিক সুপারিশ পাবেন বা কলেজের জন্য আপনার জবটা শিওর হবে যে হ্যাঁ আপনি সুপারিশ করা হয়েছে, এখন জবটা আপনার কনফার্ম, তখন আপনারা ইন্ডেক্স ডিলিট করার জন্য আবেদন করবেন। কারণ কোনো কারণবশত আপনি প্রভাষকের জন্য আবেদন করেছেন কিন্তু আপনার মেধা অনুযায়ী আপনার জবটা হলো না, সেই ক্ষেত্রে যদি আপনি স্কুলের ইন্ডেক্সটা ডিলিট করে ফেলেন তাহলে আপনার যদি কলেজের জবটা না হয় তাহলে আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রাথমিক সুপারিশ পাওয়ার পরেই আপনারা স্কুলের জবটা ইন্ডেক্সটা ডিলিট করে দিবেন, কারণ প্রভাষকে ইন্ডেক্স পাওয়ার জন্য অবশ্যই স্কুলের ইন্ডেক্স ডিলিট করতে হবে। কিন্তু প্রাথমিক সুপারিশ পাওয়ার জন্য স্কুলের ইন্ডেক্স কলেজের সুপারিশ পেতে কোনো সমস্যা হবে না, কারণ স্কুলে ইন্ডেক্স থাকা অবস্থায় কলেজে আপনাকে এনটিআরসি সুপারিশ করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কলেজের এমপিও করতে গেলে আপনাকে অবশ্যই স্কুলের ইন্ডেক্স ডিলিট করতে হবে। আপনি প্রাথমিক সুপারিশ পাওয়ার পর আপনি স্কুলের ইন্ডেক্স ডিলিট করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ যারা মেধা তালিকায় প্রথম দিকে থাকবেন আপনারা বিশেষ করে ঢাকা শহর অথবা জেলা শহরের যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা সেখানে আবেদন করবেন। আর যারা মেধা তালিকায় একটু শেষের দিকে থাকবেন, যাদের মেরিট পজিশন একটু শেষের দিকে থাকবে, অবশ্যই আপনারা গ্রাম অঞ্চল বা একটু প্রত্যন্ত অঞ্চলে আবেদন বেশি করবেন, কারণ আপনাদের জব পাওয়াটা দরকার। এই কারণে অবশ্যই যাদের মেধা তালিকা শেষের দিকে থাকবে অবশ্যই আপনারা একটু শহর কেন্দ্রিক করবেন, কিন্তু অধিকাংশ চয়েসগুলো আপনারা গ্রাম কেন্দ্রিক দিবেন বা অঞ্চল কেন্দ্রিক, তাহলে আপনাদের নিজের অঞ্চলে বা নিজের উপজেলায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জব পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দোলন চাপা বলছেন, ধন্যবাদ স্যার, এই সনদ কবে দিবে? আশা করি ইনশাল্লাহ আগামী 19 তারিখের মধ্যে
ই সনদ প্রদান করা হবে, জাতীয় মেধা তালিকা এবং ই সনদ প্রদান করা হবে। কারণ যেহেতু আপনাদের 22 জুন আগামী রবিবার থেকে আবেদন দুপুর 12টা থেকে, ওই আবেদন করার পূর্বেই আপনাদের জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারের মধ্যেই জাতীয় মেধা তালিকা এবং ই সনদ প্রদান করা হবে। আর জাতীয় মেধা তালিকা এবং ই সনদ প্রদান করলেই আপনাদের মেধা তালিকা এবং আপনাদের মেরিট নাম্বার কত পেয়েছেন অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, আপনারা প্রথম দিনে কেউ আবেদন করবেন না। কারণ আপনাদের আবেদন শুরু হলেও আপনারা সবসময় আবেদন করবেন, যেহেতু 10 তারিখ আপনাদের আবেদনের লাস্ট ডেট, আপনারা 3 বা 4-5 তারিখের মধ্যে আবেদন করবেন। আপনারা প্রথমের দিক দিয়ে 8-10 দিন আপনাদের মেধা তালিকা অনুযায়ী, আপনাদের মেরিট পজিশন অনুযায়ী আপনারা কি করবেন, আপনারা প্রতিষ্ঠান চয়েস করবেন এবং প্রতিষ্ঠানের খোঁজ খবর নেবেন। কারণ আপনার একটি ভুল চয়েসের কারণে আপনার লাইফের চলারা অনেক পরিবর্তন হতে পারে। কারণ আপনি যদি একটি ভালো প্রতিষ্ঠান চয়েস করতে পারেন তাহলে আপনার বাকি জীবনটা অনেক ভালোভাবে কাটবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যেহেতু আপনাদের 18 দিন সময় পাওয়া যাবে আবেদন করার জন্য, প্রথম 10 থেকে 12 দিন শুধু আপনারা প্রতিষ্ঠান চয়েস করবেন, প্রতিষ্ঠানের খোঁজ খবর নেবেন। প্রতিষ্ঠানের ভিন্ন খোঁজ খবর নেওয়ার ভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। আমি আমার অন্য একটি ভিডিওর মধ্যে অবশ্যই গতকালকে আলোচনা করেছি যে আপনারা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কী কী বিষয়গুলো দেখবেন। আমার আইডি অথবা পেজের মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। যে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্টুডেন্ট সংখ্যা, অবকাঠামো এবং অভ্যন্তরীণ কুন্দল এবং আর্থিক সুযোগ সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো অবশ্যই লক্ষ্য করে তারপরে আপনারা প্রতিষ্ঠান চয়েস দিবেন। আপনি ঘরে বসেই যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্ট বা প্রতিষ্ঠানের আর্থিক সুযোগ সুবিধা সম্পর্কে বা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন কিভাবে, সেই সম্পর্কে আমি অন্য একটি ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা যেহেতু 2টি জেলায় চয়েস দেওয়া যাবে, আপনি বাংলাদেশের নাসরিন বলেছেন যে 2টি জেলায় চয়েস দেওয়া যাবে কিনা। আপনি আপনার মেধা অনুযায়ী বা মেধা তালিকা অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। আপনার এখানে কোনো প্রকার জেলা কোঠা বা উপজেলা কোঠা বলতে কোনো শব্দ নেই। জাতীয় মেধা তালিকা, আপনি বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি চয়েস দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনাকে শুধু নিজের জেলায় দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এবং নিজের জেলায় দিলে যে আপনি প্রাধান্য পাবেন এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অবশ্যই আপনাদের জাতীয় মেধা তালিকায় পজিশন যার আগে থাকবে সেই আগে সুপারিশ পাবেন, সেটা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে চয়েস দিবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে 40টা চয়েস দিবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে টিকানো হবে আপনাদের জাতীয় মেধা তালিকা অনুযায়ী বা আপনাদের মেধা নাম্বারের ভিত্তিতে। যার নাম্বার যত বেশি থাকবে সে আগে চয়েস পাবেন। একই প্রতিষ্ঠানে চয়েস দিয়েছেন, কারো নাম্বার 70, কারো 69। যার নাম্বার 70 থাকবে তার যদি ওই প্রতিষ্ঠানটা 40 নাম্বার চয়েসেও থাকে তাহলে আগে যার নাম্বার থাকবে 70 তাকে আগে ওই প্রতিষ্ঠান দিয়ে দেওয়া হবে। তারপরে হলো 69। মনে করুন জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হলো, আপনার সিরিয়াল হলো 10, আরেকজনের জাতীয় মেধা তালিকা সিরিয়াল 11। আপনাকে 10 যার সিরিয়াল আপনাকে আগে প্রতিষ্ঠান দেওয়ার পরে 11 নাম্বার যে তাকে প্রতিষ্ঠান দেওয়া হবে। অবশ্যই 10 নাম্বারের যে প্রতিষ্ঠানগুলো দিবে, সে যে প্রতিষ্ঠানটা আগে দিবে, সে যে 40টা প্রতিষ্ঠান দিবে তার প্রথম চয়েস দেখবে সে মেধা তালিকা অনুযায়ী টিকে কিনা। যদি সে প্রথম চয়েস যেটা সেখানে সর্বোচ্চ নাম্বারদারি সে থাকে তাহলে সেখানেই তাকে দেওয়া হবে। যদি দেখা যায় যে না তার চেয়ে কেউ নাম্বার বেশি আছে তাহলে তার দ্বিতীয় চয়েস যেটা সেখানে দেখা যাবে বা চেক দেওয়া হবে তার নাম্বার ঠিক আছে কিনা বা তার চেয়ে কেউ বেশি আছে কিনা। এভাবে তার 40টি চয়েসই চেক করা হবে। যখন তার নাম্বার সর্বোচ্চ থাকবে তার চয়েস অনুযায়ী সেখানেই তাকে সুপারিশ করা হবে। এই ক্ষেত্রে অবশ্যই মেধা তালিকা বা নাম্বারকে গণ্য করা হবে বা নাম্বারকে প্রাধান্য দেওয়া হবে, জেলা কোঠা বা অন্য কোনো কোঠাকে এখানে প্রাধান্য দেওয়া হবে না। তাই এই কারণে আপনারা আপনাদের চয়েসকে এমনভাবে সাজাবেন যে এখানে আপনার যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলো আগে দিবেন এবং তারপরে মিডিয়াম কোয়ালিটি এবং আস্তে আস্তে নিচের দিকের প্রতিষ্ঠানগুলো দিবেন। কারণ যদি আপনি ভালো প্রতিষ্ঠান না পান তাহলে অবশ্যই আস্তে আস্তে আপনার মিডিয়াম কোয়ালিটি পাবেন, আর মিডিয়াম কোয়ালিটি না পেলে নিম্নমানের পাবেন। কিন্তু শুরুতেই যদি আপনি মিডিয়াম কোয়ালিটির প্রতিষ্ঠান দেন অথবা শেষের দিকের কোনো প্রতিষ্ঠান দেন তাহলে আপনাকে ওইটাই সুপারিশ করা হবে। আব্দুল কাদের ভাই বলেছেন ইসলামিক স্টাডিজ প্রভাষক কতজনের জব হতে পারে। যেহেতু এখানে 168 বা 70টা সিট রয়েছে
সেই ক্ষেত্রে আর কিছু বৃদ্ধি পাবে, কারণ অনেকেই দেখা যায় যে বর্তমান জব করে, ভিন্ন জায়গায় জব করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 200 সিরিয়াল যেতে পারে, সম্ভাবনা রয়েছে 200 পর্যন্ত। কারণ যেহেতু প্রভাষক সহকারী শিক্ষক পদে অনেক সিরিয়াল দূর পর্যন্ত যায়, কারণ সহকারী শিক্ষক পদে যারা জব করে তারা অন্য কোনো জব করে থাকে অনেক সময়, বা তারা প্রভাষক পদে টিকে থাকে, যার কারণে সহকারী শিক্ষক পদে অনেকে জয়েন করে না। কিন্তু যেহেতু প্রভাষক পদে সহজে কেউ চাকরি বাদ দেয় না, তাই যারা প্রভাষক পদে টিকে অধিকাংশ পদেই তারা কী করে চাকরি নিয়ে থাকে। তাই প্রভাষক পদে যতটি সিট আছে তার চেয়ে মেধা তালিকা খুব একটা বেশি দূর চলে যাবে না। যেহেতু সিট আছে ইসলামিক স্টাডিজ প্রভাষক পদে 168 বা 70টি, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 200 সিরিয়াল পর্যন্ত যেতে পারে। এই ক্ষেত্রে অনেক সময় 250 বা 60 যে সিরিয়াল সেও প্রতিষ্ঠান পেতে পারে, সেটা অবশ্যই মেধা তার প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে এটা নির্ভর করবে। 70 বা 80-র মধ্যে সে এমন 40টি প্রতিষ্ঠান চয়েস দিল যে সে 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে সে ইয়েস অপশন চালু করলো না, নো অপশন দিয়ে রাখলো, তাহলে তার মেধা অনুযায়ী সে 40টি প্রতিষ্ঠান যদি না পায়, সেই ক্ষেত্রে তাকে আর কোনো প্রতিষ্ঠান দেওয়া হবে না। আর এই ক্ষেত্রে যদি যার সিরিয়াল 200 বা 250-র মধ্যে থাকে, অনেক সময় দেখা যায় যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে অনেকেই চয়েস দেয় না। সেই ক্ষেত্রে মেধা তালিকায় যাদের দূরে থাকে তারা অনেক সময় ওই সব প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে থাকে। এই কারণে যাদের সিরিয়াল প্রথম দিকে বা মিডিয়াম কোয়ালিটি, আপনারা অবশ্যই ইয়েস অপশনটি চালু করে রাখবেন। কারণ কোনো কারণবশত যদি আপনি ইয়েস অপশনটি চালু না করেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রতিষ্ঠান চয়েস 40টির মধ্যে নাও আসতে পারে। আর যাদের সিরিয়াল 1 থেকে 40-এর মধ্যে আছে, অবশ্যই তারা ইয়েস অপশন না চালু করলেও আপনারা প্রতিষ্ঠান পাবেন ইনশাল্লাহ। কিন্তু যাদের সিরিয়াল 40-এর পরে তারা অবশ্যই ইয়েস অপশন চালু করবেন। কারণ কোনো কারণবশত যদি আপনি সিরিয়াল 50 বা 60 থাকে, যদি আপনি ইয়েস অপশনটা চালু না করেন, দেখা গেল যে 1 থেকে 40 পর্যন্ত তারা আপনি যে 40টা দিয়েছেন তারা ওই 40টাই দিয়েছে, তারা ওই সব প্রতিষ্ঠানে জয়েন করেছে বা সুপারিশ পেয়েছে, সেক্ষেত্রে আপনি সুপারিশ নাও পেতে পারেন। কাউসার মাহমুদ বলেছেন, ইসলাম শিক্ষা স্কুল কততম গ্রেড? সহকারী শিক্ষক, আইসিটি, কৃষি শিক্ষা এবং শারীরিক শিক্ষা, এই 3টি সাবজেক্ট এবং হিন্দু ধর্ম, এই 4টি সাবজেক্ট শুধু 10ম গ্রেড। আর বাকি যত সাবজেক্ট রয়েছে সকলটাই আপনার হলো স্কুলে 11তম গ্রেড পাওয়া যায়। তাই ইসলাম শিক্ষা স্কুলে 11তম গ্রেড, যার বেসিক হলো 12,500 টাকা। আবদুল্লাহ আমিন ফাহাদ ভাই বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দিক নির্দেশনা আমাদের জন্য অনেক উপকারী। ধন্যবাদ ভাই। আমি যতদিন আছি ইনশাল্লাহ আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। এই কারণে আপনারা যদি আমার দিক নির্দেশনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে বা শেয়ার করে দিবেন, যেন আপনার পরিচিত যারা আছে তারা এই ভিডিওটা জানতে পারে। কারণ আর যে কোনো প্রয়োজনে আমার ইনবক্স বা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের বিষয়গুলো জানানোর চেষ্টা করব। সাইদুর রহমান ভাই বলেছেন, জাতীয় মেরিট লিস্ট কবে দিতে পারে? আশা করি ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারের মধ্যেই জাতীয় মেধা তালিকা প্রকাশ করবে ইনশাল্লাহ। আপনাদের জন্য একটি পজিটিভ পয়েন্ট হলো যে আপনাদের আবেদনের 20 নম্বরে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে কোনো প্রার্থীকে যদি কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়, আর সেই ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান প্রদান তাদেরকে নিয়োগ দিতে ব্যর্থ হয়, তাহলে ওই প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত এবং বাতিল করতে পারে এনটিআরসি, অথবা ওই কমিটি বাতিল করে দিতে পারে। আপনারা পূর্বে অনেকেই জেনে থাকেন যে অনেক সময় প্রতিষ্ঠান প্রদানগুলো ঝামেলা করে থাকে বা ভিন্ন সময় বিভিন্ন টাকা দাবি করে থাকে। এই বছর এই সমস্যাটা হবে না, কারণ এনটিআরসির সার্কুলারের 20 নম্বরের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে যাকে সুপারিশ করা হবে তাকে যদি প্রতিষ্ঠান প্রদান নিয়োগ দিতে ব্যর্থ হয় ওই সময়ের মধ্যে, তাহলে প্রতিষ্ঠান প্রদানের এমপিও বাতিল অথবা স্থগিত করতে এনটিআরসি পারবে বা এই ক্ষমতা রয়েছে। তাই আশা করি প্রতিষ্ঠান প্রদানগুলো এবছর আর এই ঝামেলা করবে না ইনশাল্লাহ। হাসান মাহমুদ ভাই বলেছেন, ইসলামের ইতিহাসে কতজনের জব হতে পারে? আর 778 জনের কি পাস করেছে? সবার কীভাবে জব হবে? সিট তো 360টি। যেহেতু 360টি সিট রয়েছে,
সেই ক্ষেত্রে সবার জব হবে না, এটা আসলে মেনে নিতে হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 400 বা 450 জনের জব হবে, আর বাকিদের জব হবে না। বিশেষ করে যাদের সিরিয়াল প্রথম দিকে রয়েছে তাদের জব হবে, আর যাদের সিরিয়াল শেষের দিকে রয়েছে তাদের জব হবে না। আসলে সিট সংখ্যা 1,822,000, কিন্তু দেখা যাবে যে এখানে নিয়োগ পাবে সর্বোচ্চ 50 থেকে 60,000 সর্বোচ্চ। কারণ এমন কিছু বিষয় রয়েছে, যেমন ভৌত বিজ্ঞান, যেখানে সিট খালি রয়েছে 12,000, কিন্তু এখানে চূড়ান্ত টিকেছে মাত্র 4,000। সহকারী শিক্ষক, সহকারী মৌলভী পদে সিট রয়েছে 8,000, টিকেছে 4300 জন। যার কারণে যতটি সিট খালি রয়েছে সবারই সিট ফিল আপ হবে না। সর্বোচ্চ 50 থেকে 60,000 সিট ফিল আপ হতে পারে সর্বোচ্চ। যার কারণে কিছু কিছু সাবজেক্টে সিট ফিল আপ হবে না, আবার কিছু কিছু সাবজেক্টে জব হবে না। এটা আসলে যাদের মেধা তালিকায় যারা এগিয়ে থাকবেন তাদেরই জব হবে, আর যারা মেধা তালিকায় শেষের দিকে থাকবেন তাদের জব হবে না। খায়রুল ইসলাম বলছেন, কাম্য শিক্ষার্থী সম্পর্কে কিছু ধারণা দিন ভাই। কাম্য শিক্ষার্থীর বিষয়টা জটিল একটি বিষয়, সেটা অন্য একটি ভিডিও বা লাইভের মাধ্যমে অবশ্যই আলোচনা করবো ইনশাল্লাহ আবেদনের পূর্বেই। কাউসার মাহমুদ বলেছেন, মেধা তালিকা কাদেরকে নিয়ে হবে? শুধু 18তম না, জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 1 থেকে 18তম দের নিয়ে, কিন্তু আবেদন করতে পারবে 17তম এবং 18তম। কারণ 17তমদের সনদের মেয়াদ এখনও 3 বছর রয়েছে, তাই 17 এবং 18 যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবে। কিন্তু 17তম প্রার্থী যারা রয়েছেন অধিকাংশ প্রার্থীরই জব হয়ে গেছে। আশা করি 17তম প্রার্থী খুব একটা পাওয়া যাবে না, পাওয়া গেলেও খুব মুষ্টিময় কয়েকজন যারা ইচ্ছাগতভাবে আবেদন করেনি গত বছর তারা, তাছাড়া 17তম কেউ নেই। কারণ 17তমতে 96,000 সিট খালি ছিল, যার কারণে মাত্র 19,000 প্রার্থী পাওয়া গিয়েছিল, আর পর্যাপ্ত প্রার্থী পাওয়া যায়নি। কারণ এখানে টিকানো হয়েছিল 27,000, আর 27,000-এর মধ্যে অনেকেই দেখা যায় সমপদে চাকরি করতো, বা অনেকেই আর সে ভালো চাকরি করতো, অনেকেই সহকারী শিক্ষক এবং প্রভাষক পদে টিকেছিল, যার কারণে 19,000 প্রার্থী জব পেয়েছিল। যার কারণে 17তমদের কেউ আপনাদের 18তমদের মধ্যে সাথে মানে আপনাদের প্রতিদ্বন্দ্বী হবে না আশা করি। হ্যাঁ, আব্দুল কাদের ভাই বলেছেন, পুলিশ ভেরিফিকেশন কি কাগজ লাগবে? হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন যেটা অন্য বছর আপনার নিয়োগ পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হতো, যেটাকে বলা হয় বিরুল ফর্ম, কিন্তু এবার একটু নতুন নিয়ম করেছে, যেটা হলো আপনার আবেদনের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে, যেটা বিরুল ফর্ম। আর বিরুল ফর্ম সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, আশা করি অচিরেই আপনাদেরকে এই ভিডিওটি আমি দিয়ে দিব, যেটা আমার গত বছরের ভিডিও ছিল, যে বিরুল ফর্ম কীভাবে পূরণ করতে হয়। বিরুল ফর্মের মধ্যে আপনার নিজের যাবতীয় ডকুমেন্টগুলো লাগে, সেই ক্ষেত্রে অনেক সময় প্রাতিষ্ঠানিক যে চারিত্রিক সনদপত্র এটাও লাগে। তাই আপনারা যে প্রতিষ্ঠান থেকে মাস্টার্স বা অনার্স শেষ করেছেন বা কামিল শেষ করেছেন, আপনাদের প্রতিষ্ঠান থেকে একটি চারিত্রিক সনদপত্র সংগ্রহ রাখবেন। কারণ অন্য বছর বিরুল ফর্মের সময় চারিত্রিক সনদপত্র চেয়েছে, এখন এবছর চাবে কিনা এটা আমি শিওর না, আশা করি চাইতে পারে। তাই আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদপত্র উত্তোলন করে রাখবেন। জাহান বলেছেন, সহকারী মৌলভীতে কি সবার জব হবে? হ্যাঁ, ইনশাল্লাহ সহকারী মৌলভীতে যেহেতু 8,000 প্লাস সিট খালি রয়েছে, আর এই ক্ষেত্রে যেহেতু 4300 জন চূড়ান্তভাবে সুপারিশ হয়েছে, ঠিক আছে, এই ক্ষেত্রে সহকারী মৌলভী যারা টিকেছেন সবারই জব হবে ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদেও টিকেছেন আপনাদের সবার জব হবে। এমনকি আরও 100 বা 150 সিট খালি থাকবে, আমি বললাম আপনারা মিলিয়ে নিন। কারণ যারা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে টিকেছে এখান থেকে অনেকেই প্রভাষক পদে জব হয়ে যাবে, আবার অনেকেই আছে যারা বর্তমান সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে চাকরিরত বা কোনো একটি প্রতিষ্ঠানে জব করতেছে, তারপরেও আবার তারা পরীক্ষা দিয়েছে এবং এবছরও টিকেছে। তাই সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে যারা টিকেছেন ইনশাল্লাহ সবারই জব হবে। যেহেতু ফিমেল কোটা নেই, তাই এবছর কোনো সিট খালি থাকবে না, মেল ফিমেল সকলেই জব হবে ইনশাল্লাহ। আরেকটি হলো যে অনেকেই আবেদনের সময় তথ্য গোপন করে। কেউ যদি তথ্য গোপন করে কোনো আবেদন করে, পরবর্তীতে যদি অডিটে সেটা ধরা পড়ে তাহলে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা চাকরি চলে যাবে। তাই কেউ কোনো তথ্য গোপন করে কোনো আবেদন করবেন না, কারণ তথ্য গোপন করে আবেদন করলে পরবর্তীতে সমস্যা হবে।
আব্দুল কাদের ভাই বলেছেন সর্বশেষ প্রতিষ্ঠানে চারিত্রিক সনদপত্র কি নতুন করে আনতে হবে? যদি আপনি যখন পাশ করেছেন, যেহেতু আপনি 14 সালে পাশ করেছেন, ওই 14 সালে যে সনদপত্র তুলেছেন, প্রত্যয়নপত্র তুলেছেন, ওটাই হবে, নতুন করে আর আনতে হবে না। কারণ যখন আপনি মাস্টার্স পাশ করেছেন তখন যদি কেউ চারিত্রিক সনদপত্র তুলে থাকেন তাহলে ওই চারিত্রিক সনদপত্রই হবে। তাহসান বলেছেন চারিত্রিক সনদপত্র কি নতুন করে লাগবে? নতুন করে না, আপনি যখন প্রতিষ্ঠানে সর্বশেষ চলে আসছেন তখন যখন যে চারিত্রিক সনদপত্র নিয়ে আসছেন প্রতিষ্ঠান থেকে, ওই চারিত্রিক সনদপত্র দিলেই হবে। কাউসার মাহমুদ, পুলিশ ভেরিফিকেশন আবেদনে জানিয়ে আসবে না গোপনে আসবে? পুলিশ ভেরিফিকেশন সাধারণত পুলিশের একটি ইউনিট রয়েছে এসবি, জেলা এসবি পুলিশের যে অফিসার রয়েছে তারা আপনাকে ফোন দিবে। সাধারণত আপনাকে জেলা এসবি অফিসে যোগাযোগ করতে বলে। অনেক সময় এলাকায়ও পরিদর্শনে আসে, সেই ক্ষেত্রে তারা কি জানিয়ে আসবে না জানিয়ে আসবে না এটা আসলে বলা যাবে না। অনেক সময় আপনাকে ফোন করে আসবে, অনেক সময় আপনাকে ফোন নাও করে আসতে পারে, কিন্তু অধিকাংশ সময় জেলা এসবি অফিসে আপনাকে সকল সনদ বা কাগজপত্র নিয়ে দেখা করতে বলে, এটাই আমার জানা আছে। মুসান্না পারভিন বলেছেন আবেদনের সময় কি মোবাইল নং পরিবর্তন করা যাবে? হ্যাঁ, আপনি গণবিজ্ঞপ্তির সময় আপনি অবশ্যই মোবাইল নাম্বার পরিবর্তন করে দিতে পারবেন। আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা হতে পারে আপনার বাবার, হতে পারে আপনার বড় ভাইয়ের, অথবা আপনার নিজের। চাইলে আপনি গণবিজ্ঞপ্তির সময় আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। কারণ গণবিজ্ঞপ্তির সময় যে মোবাইল নাম্বারটা পরিবর্তন করবে, যে নাম্বারটা দিবেন, এই নাম্বারটা অবশ্যই সচল থাকতে হবে এবং ইমেল নাম্বারটা। কারণ আপনার এই নাম্বারের মধ্যে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার চূড়ান্ত সুপারিশ, পুলিশ ভেরিফিকেশন যাবতীয় কার্যক্রম ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে করতে হবে। তাই আপনারা যে নাম্বারটি গণবিজ্ঞপ্তির সময় প্রকাশ দিবেন অবশ্যই ওই নাম্বারটি সবসময় সচল রাখবেন, কারণ ওই নাম্বার অনুযায়ী আপনার ভিন্ন তথ্য আসবে, ভিন্ন সময় ভিন্ন ইনফরমেশন ওই নাম্বারে মেসেজ আসবে, বিশেষ করে ইউজার আইডি পাসওয়ার্ড। আপনার এই কারণেই অবশ্যই আপনার নাম্বার পরিবর্তন করা যাবে এবং নতুন করে দিতে পারবেন, কিন্তু এই নাম্বারটা অবশ্যই আপনার নিজের নামে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এই নাম্বারটা সবসময় সচল রাখবেন। রায়হানুদ্দিন বলেছেন অনার্সের সময় চারিত্রিক সনদপত্র আনা আছে, সেটাই কি প্রবাসক কাজে লাগবে? যদি আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অনার্স থাকে তাহলে সেটাই হবে, আর যদি আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স থাকে তাহলে অবশ্যই মাস্টার্সের চারিত্রিক সনদপত্র লাগবে। এখানে শর্ত থাকে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার চারিত্রিক সনদপত্র। যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে মাস্টার্সের চারিত্রিক সনদপত্র, আর যদি আপনি অনার্স দিয়ে থাকেন আবেদনের সময় তাহলে অনার্সের চারিত্রিক সনদপত্র, মানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার চারিত্রিক সনদপত্র লাগবে। আব্দুল কাদের বলেছেন আমাদেরকে চারিত্রিক সনদপত্র না দিয়ে প্রত্যয়নপত্র দিয়েছে, সেটা কি হবে? চারিত্রিক সনদপত্র আর প্রত্যয়নপত্র একই জিনিস, এতে কোনো সমস্যা নেই। চারিত্রিক সনদপত্র যা, প্রত্যয়নপত্র একই জিনিস, উভয়টা একই কাজে ব্যবহার করা হয়। তাই প্রত্যয়নপত্র বা চারিত্রিক সনদপত্র দুটার যে কোনোটা একটি দিলেই হবে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো ছিল আশা করি আমি উত্তর দিতে পেরেছি। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে আমাকে নক করবেন, আমি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর আপনারা সকলে অবগত আছেন যে আবেদনের পর পরিবর্তন করা যায় না, তাই আপনারা অবশ্যই খুব সতর্কের সহিত আবেদন করবেন, সাবমিট করবেন। কারণ আবেদনপত্র যদি একবার সাবমিট করে ফেলেন তাহলে আর ওইটা পরিবর্তন করা যাবে না। ইতিমধ্যে অনেক গত 17তম নিবন্ধনে বা 5ম গণবিজ্ঞপ্তি এমন অনেক হয়েছে যারা আবেদনের সময় অনেক ভুল করেছে, যার কারণে পরবর্তীতে আবেদন সংশোধনের জন্য বারবার এনটিআরসিতে যোগাযোগ করতে হয়েছে। তাই আপনারা কোনো দোকান থেকে করেন, যদি পারলে আপনারা নিজেরা আবেদন করবেন, অথবা কোনো দোকান থেকে করলেও আপনারা খুব সতর্ক সহিত আবেদন করবেন। কারণ আবেদন যে একবার সাবমিট করেন, যদি কোনো কারণে ভুলবশত আবেদন ভুল জায়গায় সাবমিট করে ফেলেন তাহলে আর সংশোধন করার সুযোগ থাকবে না। যদিও এনটিআরসি সংশোধন করার সুযোগ দেয়, কিন্তু অনেক সময় লাগে বা অনেক সমস্যা হয়। তাই আপনারা অবশ্যই খুব সতর্ক সহিত আবেদন করবেন যেন কোনো কারণে কোনো ভুল না হয়। যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই আমাকে নক করবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা যারা আপনাদের আশেপাশে রয়েছে, যারা ইতিমধ্যে জব করে, যারা এই বিষয়ে অবগত আছে, তাদের পরামর্শ নেবেন। কারণ একটা প্রবাদ আছে যে ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না।
আর তাই যে বিষয়টা লক্ষ্য করবেন। আর আবেদন সাবমিটের পরে 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকা প্রেরণ করবেন, কারণ আবেদন সাবমিটের পরে 72 ঘন্টার মধ্যেই টাকা দিতে হয়, টাকা পেড করতে হয়। যদি 72 ঘন্টার মধ্যে টাকা পেড না করেন তাহলে আবেদন বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা আবেদনের 72 ঘন্টার মধ্যেই টাকা পেড করবেন। আর আবেদন করতে পারবেন সর্বশেষ 10 জুলাই রাত 12টা পর্যন্ত, এবং টাকা পাঠাতে পারবেন 13 জুলাই রাত 12টা পর্যন্ত। তাই আপনারা শেষ দিকে আবেদন না করে, কারণ সেই দিকে সার্ভারের সমস্যা থাকতে পারে, তাই আপনারা সাধারণত 4-5 তারিখের দিকে আপনারা আবেদন সম্পন্ন করে ফেলবেন। যদি আমার পরামর্শগুলো আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের গণবিজ্ঞপ্তি এবং প্রতিষ্ঠান চয়েস থেকে শুরু করে এমপিও হওয়ার জন্য যা যা প্রয়োজন হয় আমি প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন, যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের পরিচিত যারা তারা যেন এই বিষয়গুলো জানতে পারে। আর যারা 19তম বা পরবর্তী নিবন্ধন দিবেন তাদের জন্য একটি সুসংবাদ হলো যে সার্কুলার হলে, আশা করি ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যেই সার্কুলার হবে। সার্কুলার হলেই আমি সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষার উপর লিখিত কোর্স করানো হবে। চাইলে আপনারা কোর্সে ভর্তি হতে পারবেন। আর সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষার উপর আমার লিখিত হ্যান্ড নোট রয়েছে। আপনারা চাইলে সার্কুলারের পরে আমার হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন, যে হ্যান্ড নোটটি বিভিন্ন ইসলামী বই, বিভিন্ন গাইড বিশ্লেষণ করে বা বিভিন্ন ডকুমেন্টের আকারে সাজানো হয়েছে। আশা করি ওটা যদি আপনাদের সংগ্রহে থাকে অবশ্যই ইনশাল্লাহ উপকারে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভকামনা রইল। আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম।